বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটি একটি কর্মক্ষেত্র পত্রিকা। আর এই কর্মক্ষেত্র পত্রিকাটি এ সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে বুধবার 17 জুলাই 2024-এর কর্মক্ষেত্র, এটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আজকে আমরা এই কর্মক্ষেত্র পত্রিকা থেকে কিন্তু একটি প্র্যাকটিস সেট সম্পন্ন করব, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য তথা পশ্চিমবঙ্গ পুলিশ ছাড়াও কিন্তু কলকাতা পুলিশ পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন সরাসরি চলে যাই এই সপ্তাহের কর্মক্ষেত্রে দেওয়া পশ্চিমবঙ্গ পুলিশ প্র্যাকটিস সেটে। তো চলুন সরাসরি মূল প্র্যাকটিস সেটে। তো আমরা চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। এখন প্র্যাকটিস সেটটা যদি আমরা একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো যে এটি রাজ্য পুলিশ কনস্টেবল 10,255 কনস্টেবল নিয়োগের পরীক্ষার নমুনা প্রশ্ন। তো চলুন এখান থেকে আমরা আজকের একটি প্র্যাকটিস সেট আজকের এই প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করব। তো চলুন প্রথম প্রশ্ন কী আছে দেখব। তো এটা রাজ্য পুলিশের কনস্টেবলের প্র্যাকটিস সেট। এখানে আপনি দেখুন প্রথম প্রশ্ন আছে একের দাগের প্রশ্ন। অঙ্ক আমরা একের দাগের এই অঙ্কটা দেখব। তো এখানে এটা লেখা আছে এইটা সমান সমান 118, মানে এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে, এখানে একটা কিন্তু মাইনাস আছে। তো আমরা এখানে মাইনাস জিজ্ঞাসা চিহ্নটা রেখে দেবো, দিয়ে এখানে 118 করব। এবার এগুলো সাইড চেঞ্জ করব, অর্থাৎ এই জায়গায় 370 এর 88%, এই কথার অর্থ হচ্ছে 370 গুণ 88/100 এটা হয়। তো এখানে যদি 88/100 এই শূন্য আর এই শূন্য কাটে, সেই ক্ষেত্রে 37 আর 88 গুণ করতে হয়। 37 আর 88 গুণ করলে হয়ে যায় 3256। 3256/10 হবে এটা ক্যালকুলেশন করলে। তো এই জায়গাটায় আসে, তো সেটা আমরা ওই পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে 3256/10। তারপরে আপনার সেমভাবে এখানে আছে 210 এর 24%, অর্থাৎ 210 × 24/100। সেক্ষেত্রেও কিন্তু আপনার এই শূন্যটা আর এই শূন্যটা কাটে, সেই ক্ষেত্রে আপনার কি হয়, এখানে 24 একে 24 4 হাতে 2, 24 × 48 আর 2 50, অর্থাৎ 504/10 হয়। তো সেটা আপনার কী করতে, এখানে যোগ 500, এইটার ক্যালকুলেশন হয়ে যাবে 504/10। তো যোগ যেহেতু 504/10 আছে, তাহলে ওই সাইডে গেলে বিয়োগ 504/10 হয়ে যায়। এখন এটার থেকে ক্যালকুলেশন করলে এখানে আমরা যে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে সেটা আমরা বার করতে পারবো। তো চলুন সরাসরি আমরা দেখি কী আছে। তো এই জিজ্ঞাসা চিহ্নটা এখানে দিয়ে দিলাম, এই বিয়োগটা দিয়ে দেবো কিন্তু আগে, কারণ এই বিয়োগটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবার এখান থেকে 10 লসাগু হয়, এই 10 লসাগু হলে এখানে হয়ে যায় 1 1 8 0, আর এখানে হয়ে যায় 3 2 5 6, তারপরে এখানে হয়ে যায় -504। এবার এটাকে ক্যালকুলেশন করব। তো মাইনাস জিজ্ঞাসা চিহ্ন থেকে যায়, এটাকে ক্যালকুলেশন করলে কত হয়, তো এখান থেকে ক্যালকুলেশন করলে হয়ে যায় কিন্তু 2580, অর্থাৎ আপনি এইটা যোগ করবেন, মানে এটা টোটাল করবেন, তাহলে কতটা বিয়োগ হবে সেই বিয়োগ থেকে এই দুটো টোটাল করে এটা বাদ দিলেই কিন্তু হয়ে যায় বিয়োগ 2580/10। তো তারপরে এই বিয়োগটা আর এই বিয়োগটা কেটে যায়, এই যে জিজ্ঞাসা চিহ্নের আগে যে বিয়োগটা আছে এই বিয়োগটা আর এই বিয়োগটা কেটে যায়, এই শূন্যটা কেটে যায়, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন সমান সমান থাকে 258। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার মনে হয় আপনাদের কোনো প্রবলেম হবে না, বিদ্যা একটা হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 2-এর দাগের প্রশ্নে। 2-এর দাগের যে প্রশ্নটা আছে খুব সুন্দর একটি প্রশ্ন আছে, দেখুন এখানে √36 আর এখানে আছে √49। তো আপনি এটাকে কিভাবে ক্যালকুলেশন করবেন দেখুন, এই জন্য এখানটায় আমরা একটু মুছে নিচ্ছি, মুছে নেওয়ার পরে এই জায়গাটায় আমরা করব। তো দেখুন এখানে কত সুন্দরভাবে এই অঙ্ক সহজে সমাধান করি। এখন এটা 36 আছে √36 আর এটা √49, তাহলে এটা হয়ে যাবে 6 6 36 7 7 49, মানে 6/7। এবার এই প্লাসটা প্লাস দেবো, এটা হয়ে যাবে কত 3 3 9, আর এখানে 49-এর রুট করলে 7, তারপর এখানে যোগ, এখানে 25-এর রুট করলে হয়ে যাবে 5, আর 49-এর রুট করলে হয়ে যাবে 7, এইটা 7 হয়ে যাবে লসাগু, 6 + 3 + 5, অর্থাৎ 5 আর 3 8 আর 6 14, 14/7। তো এটাকে কাটাকুটি করলে হয়ে যাবে 2, তার সমান সমান 2-এর সঠিক উত্তর। বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 3-এর দাগের প্রশ্ন চলে, এখানে 3-এর দাগের প্রশ্ন আছে দেশের কোন রাজ্যে হীরার খনি রয়েছে, কেরালা, মধ্যপ্রদেশ, কর্ণাটক, বিহার। তো এর সঠিক উত্তর হবে কিন্তু মধ্যপ্রদেশে কিন্তু হীরার খনি আছে। এখন মধ্যপ্রদেশের যেহেতু হীরার খনি আছে, তো মধ্যপ্রদেশের হীরার খনি আছে এটা যেমন সত্য, তো মধ্যপ্রদেশের কোন জায়গাটায় হীরার খনি আছে এটা আপনি কী করে জানবেন। তো মধ্যপ্রদেশের হীরার খনি আছে কিন্তু আপনার মধ্যপ্রদেশের পান্না জেলায়, মধ্যপ্রদেশের পান্না জেলায় কিন্তু এই হীরার খনিটি আছে, মধ্যপ্রদেশের পান্না জেলায়। এখন মধ্যপ্রদেশের পান্না জেলায় কতটা হীরা আছে, তো 9076.56 ক্যারেট কিন্তু এখানে হীরা স্টক করা আছে আর কি, মজুদ আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো মধ্যপ্রদেশের পান্না জেলায় কিন্তু হীরার খনি আছে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভারতবর্ষের সবচেয়ে বেশি কিন্তু এই মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু হীরা পাওয়া যায়। 4 দাগের প্রশ্ন আছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় হেলথ লেখা হয় 1329661 হিসাবে এবং আর্থকে লেখা হয় 32761 হিসাবে। সেই ভাষায় কীভাবে লেটার লেখা হবে? তো এলের মানটা কী হবে? তো এলের মান আমরা এখান থেকে চলে যাব, এখান দেখুন তিনটি লেটারের পরে কিন্তু এল আছে, তাহলে তিনটির সংখ্যার পরে এল আছে কিন্তু 9, তাহলে লেটারের এল হয়ে যাবে কিন্তু 9। এখন তারপরে আছে এ, তো এখানে এ আছে, এর মান কিন্তু 2, তো এখানে আমরা দেব 2। টির মানটা কী আছে? টির মানটা এখানে আছে, টির মানটা আছে 6, তো এখানে আমরা দেব টির মান 6। ইর মানটা কী আছে? ইর মানটা এখানে আছে, ইর মান এখানে কত আছে? এখানে 3 আছে, তো ইর মান 3 হলে এখানে 3 দেব। আর কত আছে? আর এখানে আছে কিন্তু এই যে এখানে আছে আর এর মান কত হবে? আর এর মান হবে 7, তো এখানে আমরা 7 দেবো। তো তাহলে কি দাঁড়ালো? তাহলে এখানে দাঁড়ালো কিন্তু 92637, তো 92637 সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 5 দাগের প্রশ্নে। 5 দাগের প্রশ্ন কী আছে দেখব। তো 5 দাগের প্রশ্নটা আছে দেখুন, রিড দ্য সেন্টেন্স কারেক্টলি অ্যান্ড চুজ দ্য অপশান দ্যাট হ্যাজ অ্যান অ্যারোর ইন ইট। এখানে বলছে লেখাগুলি সচেতনভাবে পড়ুন এবং আপনি ভুলটা খুঁজে বার করুন। এখানে আছে দ্য অ্যাকাউন্ট্যান্ট স্টোল থাউজেন্ডস অফ ডলার বাই জাগলিং দ্য কোম্পানিজ বুক, অর্থাৎ এখানে যে ম্যানেজার হাজার হাজার ডলার চুরি করেছে, এটা হচ্ছে কোম্পানিজ বুক, কোম্পানির বই থেকে। এখানে বলছে এর মধ্যে ভুল কোনটি আছে? তো দ্য কোম্পানি বুকস, তারপর দ্য অ্যাকাউন্ট স্টল বাই জাগলিং থাউজেন্ড অফ ডলার, তো এখানে আপনার ভুল উত্তর হবে কিন্তু দ্য কোম্পানি বুকস, তো দ্য কোম্পানিস বুকস, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 6 দাগের প্রশ্নে। 6 দাগের প্রশ্ন হচ্ছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ম অফ দ্য গিভেন মিনিং। এখানে বাগধারা নির্ণয় করুন, নিচের দেওয়া সেন্টেন্স থেকে ওর মানে খুঁজে নিচে বাগধারা নির্ণয় করুন। তো এখানে সামওয়ান হু টেক্স পজিশন ফর দ্য সিক অফ এগ্রিমেন্ট উইদাউট বিলিং ইন দ্যাট, অর্থাৎ এখানে যে মানেটা দাঁড়াচ্ছে, তো এমন কেউ যিনি তর্কের খাতিরে অবস্থান নেন, তিনি কে হতে পারেন, মানে তার বাগধারাটা কী হবে? ও ডিভাইলস অ্যাডভোকেট, এখানে যে মানেগুলো আছে তার মধ্যে দেখুন হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট, এই কথার অর্থ হচ্ছে শয়তানের উকিল। তো এখানে কিন্তু এর হচ্ছে সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, ডেভিলস অ্যাডভোকেট, এটা কিন্তু তর্কের খাতিরে কিন্তু অবস্থান নেন। আমরা চলে যাবো 7 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, নিচের প্রদত্ত ক্রমে সংখ্যার একটি ক্রম রয়েছে, ভুল সমন্বয়টি শনাক্ত করুন। তো এখান থেকে ভুল যেটা হবে সেটা আপনার শনাক্ত করতে হবে। তো আমরা এই দিক থেকে আসবো, এই দিক থেকে বড় হতে হতে ছোটো গেছে, তো ছোটোর থেকে আমরা এই বড় দিকে আসবো। তো 94 আর এখানে 105 আছে, তো এখানে আমরা এই 94 আর 105-এর মধ্যে একটা ডিস্টেন্স খুঁজবো, তাহলে কত হবে? সেই ক্ষেত্রে হবে কিন্তু আপনার 11 হবে ডিস্টেন্সটা। তারপরে 105 থেকে আমরা 127 যাব, তাহলে কত হবে? এখানে হয়ে যাবে কিন্তু 22। তারপরে 127 থেকে 60 যাব, তো 127 থেকে 60 গেলে আপনার এখানে ডিস্টেন্স হবে কত দেখুন, এখানে হবে আপনার 33। তাহলে আমরা পাচ্ছি কি 11, 1কে 11, 11 দিনও 22, 3 11 33, এখানে আমরা পাবো 4 11 44, 5 11 55, 6 11 66। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমরা 94 আর এটার 11 যোগ করলে হয়ে যাবে 105, 105-এর সঙ্গে 11 যোগ করলে হয়ে যাবে কিন্তু 105-এর সঙ্গে 22 যোগ করলে হয়ে যাবে 127, 127-এর সঙ্গে 33 যোগ করলে হয়ে যাবে 160, 160-এর সঙ্গে 44 যোগ করলে হবে 204, এখানে হয়ে যাবে 204, কিন্তু হচ্ছে 202, তো এটা কিন্তু ভুল আছে। আবার দেখুন 204-এর সঙ্গে আপনি 55 যোগ করুন, তাহলে হয়ে যাবে 259, এই যে 55 আছে এই 55টা যোগ করুন হয়ে যাবে 259, আবার 259-এর সঙ্গে এই যে 66 আছে 66টা যোগ করুন 325 হয়ে যাবে, অর্থাৎ 11 1 11, 11 2 22, 3 11 33, 4 11 44, 5 11 55, 6 11 66 যোগ করেছি, অর্থাৎ এখানে 204 হওয়ার কথা হয়েছে 202, অর্থাৎ এই জায়গাটায় কিন্তু আপনার ভুল আছে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, 202 ভুল আছে। আমরা চলে যাবো 8 দাগের এই প্রশ্নে। প্রশ্ন হচ্ছে 2 তারপর রুট তারপর মাথায় এক্স স্কোয়ার 64 হলে এক্সের মান কত? তো এই অঙ্কটা আপনি কীভাবে সমাধান করবেন? তো আমি এখানে আপনাদের লিখে দিচ্ছি, দেখুন 2 মাথায় এক্স, মানে ওর পাওয়ার এক্স আছে, তো এইটা সমান সমান কত? 64। এখন এটার মান যদি 64 হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন,
এই যে 2x আছে এটাকে, এই রুটটাকে তুলে দেবেন, রুটটাকে তুলে দিয়ে এখানে 64 মাথায় বসাবেন। এখন এইটা সমান সমান কী হবে, এইটা সমান সমান হয়ে যাবে 2 তার মাথায় 12, অর্থাৎ তাহলে এখানে 2-এর মাথায় x আর এখানে 2-এর মাথায় 12, তাহলে x সমান সমান আমরা বলতে পারি কত, 12। তো এর সঠিক উত্তর হবে কিন্তু D দাগ 12। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অঙ্কটা এইভাবে করলে আপনার এখানে এইভাবে সমাধান হবে। আবার যদি এই অঙ্কটাকে আপনি করতে যান অন্যভাবেও করা যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন x সমান সমান 12। তো এর D দাগ হবে সঠিক উত্তর। এবার চলে যাবো না 9 দাগের প্রশ্নে। 9 দাগের প্রশ্ন কী আছে আমরা দেখব। তো 9 দাগের প্রশ্ন দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এখানে 9 দাগের প্রশ্ন আছে, দেখুন 42তম সংশোধনী আইন 1976 দ্বারা প্রস্তাবনায় যুক্ত করা 3টি শব্দ কী? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অখণ্ডতা, সার্বভৌম ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র, সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র আর সমাজতান্ত্রিক নিরপেক্ষ প্রজাতন্ত্র। তো এখানে 9 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 9 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অখণ্ডতা। তো 42তম সংবিধান সংশোধনী আইন 1976 দ্বারা প্রস্তাবন যুক্ত করা 3টি শব্দ কী কী? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর অখণ্ডতা। এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 10 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, ডায়াগ্রামটি বেছে নিন যা প্রদত্ত আইটেমগুলোর মধ্যে সম্পর্ক সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে। এখানে আছে প্রাণী, শাকসবজি, আলু। তো এর মধ্যে প্রাণী, শাকসবজি, আলু, তো এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখুন প্রাণী এর মধ্যে আলাদা হবে, কিন্তু শাকসবজি, আলু কিন্তু তার মধ্যে থাকবে, প্রাণীটা আলাদা হবে। তো দেখুন এইখানে যেগুলো আছে তার মধ্যে কিন্তু দেখুন প্রাণী এটা আলাদা হচ্ছে, আর শাকসবজি, আলু কিন্তু একটার মধ্যে হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 11 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্য থেকে এমন শব্দটির সন্ধান করুন যা প্রদত্ত শব্দটিতে ব্যবহৃত বর্ণগুলি থেকে তৈরি করা যায় না। তো এখানে দেখুন এটা হচ্ছে THERMOLYSIS। তো এই যে একটা দেওয়া আছে, লেটারগুলো দেওয়া আছে, এই লেটারগুলো বা এই লেটারগুলো এক জায়গায় হয়ে একটা শব্দ তৈরি হয়েছে। এই শব্দটার থেকে নিচের যেগুলো আছে এই অপশানগুলো, এর মধ্যে শব্দ তৈরি করা যাবে না এই বানানের থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সেটা কোনটি? তো দেখুন এখানে যে সিদ্ধাক আছে সেই সিদ্ধাকটা এখান থেকে তৈরি করা যাবে না। কেন তৈরি করা যাবে না? কারণ এর যে ইউ আছে সেই ইউটা কিন্তু এর মধ্যে নেই, তাই কিন্তু এটা তৈরি করা যাবে না। সিদ্ধাক হবে সঠিক উত্তর। এই শব্দ থেকে এইটা তৈরি করা যাবে না, বাকি কিন্তু সবই তৈরি করা যাবে। দেখুন এগুলোর বেলায়, এর বেলায়, বীর বেলায় এবং ডির বেলায় সব কিন্তু এর মধ্যে আসে। তো এইগুলো তৈরি করা যাবে, কিন্তু সিদ্ধাকটা তৈরি করা যাবে না, কারণ ইউটা নেই ওখানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 12 দাগের প্রশ্নে। প্রশ্ন যেটা আছে সেটা দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। আমরা এবার 12 দাগের প্রশ্ন দেখব। নিচের বর্ণাক্রমটি পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন। মানে এইটা লেখা আছে এরকম কটি ব্যঞ্জনবর্ণ আছে যার প্রতিটি ঠিক আগে এবং ঠিক পরে একটি করে স্বরবর্ণ আছে। অর্থাৎ আপনাকে এমন একটা ব্যঞ্জনবর্ণ সিলেক্ট করতে হবে যার আগে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আছে। তো এখানে দেখুন কনসোনেন্ট, এমন একটা কনসোনেন্ট ঠিক করুন যেটার আগে ভাওয়েল এবং পরে ভাওয়েল আছে। তো আমরা যদি এইখানে দেখি তো দেখতে পাবো এখানে আছে ই, এখানে আছে আই, তার মানে জেড একটা কনসোনেন্ট, আর ই আর আই হচ্ছে একটা মানে ভাওয়েল। তাহলে জেড হচ্ছে একটা কনসোনেন্ট, তার মানে এটা একটা ধরতে পারি। তারপরে এখানে দেখুন এই ও আর এ আছে, তার মানে এটা একটা ধরতে পারি, দুটো। তারপরে দেখুন এই যে এইচ আছে, এইচ আর আই ও, এখানে দেখুন এটা হচ্ছে কনসোনেন্ট, এটা ভাওয়েল আই আর ও। তো এখানে তাহলে কটা হচ্ছে, একটা, দুটো আর একটা, তিনটে হচ্ছে। তো এই সিদ্ধাকটা হবে সঠিক উত্তর, তিনটে। আমরা চলে যাব 13 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, প্রদত্ত বিকল্প থেকে ভিন্ন শব্দটি চয়ন করুন। তো এখানে বৃহস্পতি, চাঁদ, শনি আর শুক্র। তো এইগুলো কিন্তু সবগুলো কিন্তু সবগুলো কিন্তু গ্রহ। বৃহস্পতি, শনি আর শুক্র এগুলো কিন্তু গ্রহ, কিন্তু একমাত্র চাঁদ হচ্ছে উপগ্রহ। কার উপগ্রহ? আপনারা তো সবাই জানেন। তো চাঁদ একটি উপগ্রহ। কার উপগ্রহ? এটা আপনাদের কাছে প্রশ্নই থাকলো। তো এটা কিন্তু চাঁদ একটি উপগ্রহ। বিদ্যা হবে সঠিক উত্তর। এটা কিন্তু ভিন্ন আছে। আমরা চলে যাব 14 দাগের প্রশ্নে। চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট গিভেন বিলো। তো এখান থেকে আপনার সঠিক উত্তরটা বেছে নিতে হবে। এখান থেকে এই যে নিচে যে বাক্যটা আছে এই বাক্যটা পড়ে এই নিচের অপশান থেকে আপনার সঠিক বাক্যটা খুঁজে বার করতে হবে। এ প্লেস হোয়ার গ্যাম্বলিং ইজ প্র্যাকটিসড। তার মানে এখানে যেটা আছে এই গ্যাম্বলিং ইজ প্র্যাকটিসড মানে যেখানে আপনার জুয়ো খেলা হয়
সেই স্থানটার নাম কি হতে পারে? এখানে আছে রেস্টুরেন্ট, হোটেল, তারপরে এখানে আছে থিয়েটার, এখানে আছে ক্যাসিনো। তো এর সঠিক উত্তর হবে ক্যাসিনো। ক্যাসিনোয় জুয়া খেলা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ডিদ্দাক হবে সঠিক উত্তর। 15 দাগের প্রশ্ন আছে, রাজেশ 5 মিটার পার সেকেন্ড বেগে হাঁটতে পারেন বা 20 মিটার পার সেকেন্ডে সাইকেল চালাতে পারেন। দুটি পরিবহনের মাধ্যমে ব্যবহার করে তিনি 600 মিটার দূরত্ব অতিক্রম করবে 45 সেকেন্ডের সময় নেন। তাহলে রাজেশ কতক্ষণ সাইকেল চালিয়েছিল? তো এখান থেকে যেটা আছে এই অপশানগুলোর থেকে আমরা অবশ্যই দেখব রাজেশ কতক্ষণে সাইকেল চালিয়েছিলেন। তো এই অঙ্ক একদম সহজভাবে কীভাবে আপনি সমাধান করতে পারেন দেখুন। যেহেতু এখানে বলছে রাজেশ কত সময় সাইকেল চালিয়েছিল, তাহলে ও 5 মিটার পার সেকেন্ড বেগে হাঁটতে পারে আর 20 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাতে পারে। তো আমি ধরছি রাজেশ এই যে 25 সেকেন্ড পর্যন্ত সাইকেল চালিয়েছিল। তাহলে এখানে সাইকেল যদি চালায় তাহলে সাইকেলে সে কতটা যাবে? তো 25 সেকেন্ড, এখানে 20 মিটার পার সেকেন্ডে যায়, তাহলে 25 সেকেন্ডে সে কত যাবে? 1 সেকেন্ডে যায় 20 মিটার, 25 সেকেন্ডে কতটা যাবে? তো 25 গুণ 20 হয়ে যাবে। 25 গুণ 20, তো এটা সমান সমান কত হবে? 500। যদি 25 মিনিট সাইকেলে যায়, বাকি পথ তো যাবে আপনার পায়ে হেঁটে। তো 45 সেকেন্ড মোট সময় নিচ্ছে, 45 সেকেন্ড থেকে 25 সেকেন্ড চলে যাচ্ছে সাইকেলে। তাহলে বাকিটা হাঁটে কতটা? হাঁটে তাহলে 20 সেকেন্ড। 25 সেকেন্ড যদি সাইকেলে যায় 45 সেকেন্ড থেকে, তাহলে 20 সেকেন্ড হাঁটবে। তো 20 সেকেন্ড যদি হাঁটে, তাহলে হাঁটতে গেলে ও কী করে? 5 মিটার যায় 1 সেকেন্ডে। দেখুন 5 মিটার পার সেকেন্ড, তাহলে 20 সেকেন্ডে সে কত মিটার যাবে? তো 20 সেকেন্ডে যাবে কিন্তু এটা হাঁটা হাঁটতে, তাহলে 20 সেকেন্ডে কতটা যাবে? তাহলে 20 সেকেন্ড যাবে 20 গুণ আপনার 5, তো এটা হয়ে যাবে কত? 100। তো এখানে সাইকেলে যাচ্ছে 500 মিটার আর এখানে কিন্তু মানে হেঁটে যাচ্ছে 100 মিটার। তাহলে মোট কত মিটার হচ্ছে? তাহলে মোট 600 মিটার হচ্ছে। তো সেটাই তো চেয়েছি এখানে। দেখুন মোট সে 600 মিটারই হেঁটে যাচ্ছে। তাহলে আপনি বলতে পারেন সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 16 দাগের প্রশ্নে। এখানে 16 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু 119, তাদের গসাগু নির্ণয় করুন। তো এখানে আপনার বলছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু 119, তাই এখানে একটা আপনি সংকেত বুঝবেন যে এই পরস্পর মৌলিক সংখ্যার যদি লসাগু 119 হয়, তাহলে মৌলিক সংখ্যার গসাগু হবে কিন্তু 1। এটা আপনার নিশ্চিত, এটা আপনার করা লাগে না। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1, সিদ্ধাক। দুটো মৌলিক সংখ্যার তার যদি লসাগু হতে পারে কিন্তু গসাগু হবে না, জীবনেও হবে না। তো এর কিন্তু সঠিক উত্তর হবে 1 হবে ওর গসাগু। গসাগু হবে কিন্তু গসাগু কিন্তু 1 হবে, অন্য কোনো অপশান কিন্তু আসবে না। আমরা চলে যাবো 17 দাগের। তো 17 দাগের প্রশ্ন আছে, হাইড্রোজেন বোমা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? এখানে আছে নিউক্লিয় বিভাজন, এখানে আছে নিউক্লিয় সংযোজন, এখানে আছে তেজস্ক্রিয়তা আর আয়নাইজেশন। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। নিউক্লিয় সংযোজনের উপর ভিত্তি করে কিন্তু হাইড্রোজেন বোমা তৈরি হয়। তো এবার আমরা দেখব 18 দাগের প্রশ্ন হচ্ছে, ভারতে বিশ্বের সবচেয়ে বেশি কিসের সঞ্চয় রয়েছে? এখানে আছে সোনা, তামা, এখানে আছে মাইকা, এখানে কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু মাইকা। এই মাইকা কথার অর্থ হচ্ছে অভ্র, অভয়রা ফলা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অভ্র কিন্তু এই মাইকা কথার অর্থ হচ্ছে অভ্র। এখন পৃথিবীতে যতটা দেশ আছে তার মধ্যে কিন্তু ভারতবর্ষে এই অভ্রর পরিমাণ সবচেয়ে বেশি মজুদ আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এখানে কিন্তু ভারতে 80% কিন্তু মাইকা মজুদ আছে একমাত্র ভারতে। বিশ্বের মধ্যে কিন্তু 80% অভ্র ভারতে মজুদ আছে, আর 20% মজুদ আছে কিন্তু আদার্স কান্ট্রিতে। তো তো এখানে যে প্রশ্ন আছে দেখুন, ভারতের বিশ্বের সবচেয়ে বেশি কিসের সঞ্চয় আছে? তো মাইকার সঞ্চয় সবচেয়ে বেশি আছে 80%। এখন এটা কিন্তু কিছুদিন আগে অর্থাৎ 2005 সালের আগে সম্ভবত, আমি ঠিক ক্যালকুলেট করতে পারছি না, তবু মনে হয় এই যে অভ্রর দিকটা কিন্তু চীন ছিল। এখন সেটা অভ্র কি অন্য একটা বিষয় সেটাও বলতে পারছি না, তবে সম্ভবত অভ্র হতে পারে। তো সেটা কিন্তু এর আগে ছিল চীন, বর্তমানে কিন্তু এটা ভারত দখল করে নিয়েছে। অর্থাৎ ভারত দখল করে মানে ভারতের বর্তমানে কিন্তু এটা ভারত হয়েছে, মানে ভারতে সবচেয়ে বেশি পরিমাণে অভ্র পাওয়া যায়। অভ্র হলো একটি গুরুত্বপূর্ণ অধাতব খনিজ পদার্থ, প্রধানত বৈদ্যুতিক শিল্পে ব্যবহৃত হয়, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ অন্তরক বৈশিষ্ট্য আছে। এটি উচ্চ ভোল্টেজ সহ্য করতে পারে এবং নিম্নবিদ্যুৎ ক্ষতিকারক রয়েছে। দেশের অভ্রের জন্য মোট মজুদ প্রায় 6.3 লাখ টন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মধ্যপ্রদেশে মোট উৎপাদনের কিন্তু আপনার কত পার্সেন্ট? মোট উৎপাদনের কিন্তু 41% মধ্যপ্রদেশে। আর রাজস্থানে আছে কতটা? রাজস্থানে কিন্তু
উৎপাদনের 29% মজুদ আছে কিন্তু এই অভ্র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 19 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, যদি কোনো ভগ্নাংশের লব ও হর 4:5 অনুপাতে থাকে এবং লবকে 7 বাড়ালে এবং হরকে 4 বাড়ালে অনুপাতটি 1:1 হয়, তবে ভগ্নাংশটি নির্ণয় করুন। তো এই অঙ্ক করতে গেলে আপনার প্রথমে কাজ কী হবে, এখানে যে 4 আছে এই 4টা দিয়ে লবটা কাটুন। তো 4কে এই মানে 10কে কিন্তু এমন কিছু সংখ্যা দিয়ে কাটা যাবে না যে তার উত্তর কিন্তু 4 আসবে। এখন 8কে আপনি, তো সেক্ষেত্রে আপনার এর দাগ উত্তর হবে না। এবার আপনি এই 4কে 8 দিয়ে কাটলে হয়ে যায় 2, তাহলে 2 দিয়ে কাটলে কী হবে, 2 হচ্ছে 4 দিনও 8 আর 5 দিনও 10, অর্থাৎ এখানে কিন্তু 4-এর 5 হচ্ছে, তাহলে এই 8 আর 10টা আমি রাখবো, মানে বিদ্যাগটা হতে পারে। এবার সিদ্ধাগটা দেখবো, 4 দিয়ে যাবে 4-4 16, অর্থাৎ 4 দিয়ে যাবে 4-4 16 আর 4-5 20, অর্থাৎ এখানেও 4-এর 5 হচ্ছে, তার মানে বিদ্যাগটাও আমি রাখবো। এবার এ বি এই সি, এই সিটাও রেখে দিলাম। এবার এখানে ডি আছে, 4 দিয়ে কাটলে হচ্ছে 3-4 হলো, অর্থাৎ 3 দিয়ে কাটবো 3-4 12 আর 3-5 15, অর্থাৎ 4-5 হচ্ছে। দেখুন সবার কিন্তু 4:5 আসছে। এখন আমরা 3টি তো উত্তর করতে পারবো না, আমরা উত্তর নেবো একটা। তা কোন উত্তরটা সঠিক হবে, এবার দেখবো এখানে বলছে লবকে 7 বাড়ালে এবং হরকে 4 বাড়ালে অনুপাত হবে 1:1। ঠিক আছে, এই 8-এর সঙ্গে আপনি 7 যোগ করুন, তাহলে 8 আর 7 হয়ে যাবে 15, আর 10-এর সঙ্গে 4 যোগ করুন 14 হয়ে যাবে, তাহলে 15/14, সেই ক্ষেত্রে কিন্তু 1:1 হলো না। এবার 16-এর সাথে আপনি 7 বাড়ান, তাহলে 16 আর 7 23, আর 20-এর সাথে 4 যোগ করুন, মানে হরের সাথে 4 যোগ করুন, 20 আর 4 24, তো 23/24 হচ্ছে, এটাও কিন্তু হচ্ছে না। তাহলে এখানে বি হবে না, এখানে সিও হবে না, তাহলে ডির দাগে দেখব লবের সঙ্গে কত যোগ করতে হবে, 7, তো 12-এর সঙ্গে 7 আপনি যোগ করুন, তাহলে কত হবে, 12 আর 7 19। আর সেমভাবে আপনার এই জায়গাটায় হরের সাথে কত যোগ করব, হরের সাথে 4 যোগ করব, তাহলে 15-এর সাথে 4 যোগ করলে, এই 15 আছে, 15-এর সাথে 4 যোগ করলে হয়ে যাবে কত, 15 আর 4 হয়ে যাবে কিন্তু 19। তাহলে এই 19 আর এই 19 কেটে যাবে, কেটে গেলে কিন্তু 1:1 হয়, অর্থাৎ আমরা বলতে পারি তীর্থাগ হবে সঠিক উত্তর। কোনো ক্যালকুলেশন লাগে না, এগুলো দেখলেই কিন্তু উত্তর হয়ে যায়। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। তো চলুন চলে যাই 20 দাগের প্রশ্ন। তো আমরা এবার এই 20 দাগের ইংরেজি দেখব। তো তো ইংরেজি আমি অত জানি না, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি কিন্তু ইংরেজিগুলো করে দিই। এই যে 20 দাগের যে ইংরেজিটা আছে, এটা আমি নিজে বুঝতে পারছি না এটার মানে বিষয়টা কী আছে। তো আপনারা যদি জানেন অবশ্যই আপনি এটাকে কমেন্ট করে বলবেন 20 দাগের সঠিক উত্তর কী হবে। এটা কিন্তু আমি আইডিয়া করতে পারছি না। এই 20 দাগের প্রশ্নের আমি মানেটা বিষয়টা বুঝতে পারলাম না। তো আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের কাছে আমার সবসময় বারবার একটা কথা বলার, যেটা আমি কিন্তু ইংরেজি জানি না। আমাদের ইংরেজি মাস্টারমশাই আছেন, কিন্তু তিনি কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইংলিশ করান না। উনি কিন্তু সবসময় পিএসসি ক্লার্কশিপের যে ইংরেজি 30টা প্রশ্ন পড়বে সেখানে সেটা কিন্তু কভার করে। কিন্তু আমরা যেহেতু এখানে ইংলিশটা শুধু তিনিই কমপ্লিট করেন, তাই আমাদের কিন্তু এখানে 10টা ইংলিশ আমাদেরকে বলতে হয় শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, এর জন্য আপনারা ভুল বুঝবেন না, ইংরেজিটা আপনারা করার চেষ্টা করবেন। আমরা 21 দাগের এই প্রশ্ন দেখব। এখানে 20 দাগের ইংরেজিটা আমি ঠিক বুঝতে পারলাম না, যার জন্য করে দিলাম না। 21 দাগের প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করুন। হি ইজ অ্যান ড্যাশ লয়ার। এই কথার মানে হচ্ছে তিনি একজন বিশিষ্ট আইনজীবী, তিনি একজন আইনজীবী। এখন এই জায়গাটায় কি, এই জায়গাটায় যে অপশানগুলো আছে সেটার এখানে এমন এই অপশান থেকে আপনাকে এখানে বেছে নিয়ে বসাতে হবে, যেটা কিন্তু আপনার এখানে বসালে এটার কিন্তু মানেটা ফুলফিল পূর্ণ হয়। এখানে আছে হি ইজ অ্যান লয়ার, এখানে আছে শূন্যস্থান, তার তিনি একজন আইনজীবী। কী ধরনের আইনজীবী সেটা আপনার এখানে কিন্তু বসাতে হবে। এর অপশানে আছে এমিনেন্ট, এটার কথার অর্থ হচ্ছে বিশিষ্ট, অর্থাৎ হি ইজ অ্যান এমিনেন্ট লয়ার, তিনি একজন বিশিষ্ট আইনজীবী। এর দেখা হবে সঠিক উত্তর। আইনজীবীকে কিন্তু একটা নির্দিষ্টতাকে কিন্তু ইঙ্গিত করা হচ্ছে, ইনি কিন্তু বিশিষ্ট আইনজীবী। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এর দেখা হবে সঠিক উত্তর। 22 দাগের প্রশ্ন আছে নিচের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমে প্রশ্নচিহ্ন স্থানে প্রতিস্থাপন করিবেন, অর্থাৎ 28, 40, 25, জিজ্ঞাসা 22, 46। তো এটা আপনি কিভাবে এটাকে সম্পূর্ণ করবেন দেখুন। এখানে আমরা যদি করি, মানে 28 এখানে আছে 22 আর 3 25, 3 যোগ করুন। আবার 25 থেকে 28 3 যোগ করুন। ঠিক সেমভাবে এই 40 থেকে এইখানে আপনি কি করবেন, 40 থেকে 3 যোগ করবেন, তাহলে এখানে হয়ে যাবে 43। 43-এর সাথে আপনি আবার 3 যোগ করবেন, তাহলে হয়ে যাবে 46। তাহলে 3 + 3+, অর্থাৎ এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, অর্থাৎ এখানে হয়ে যাবে কত, এখানে 43 হবে। তো এরপর 10-এর পাতায়, তো চলুন 10-এর পাতায় দেখি এখানে অপশানে 43 আছে কিনা। এই যে জিজ্ঞাসা স্থানে হবে 43, 43, অর্থাৎ 10-এর পাতায় আমরা সরাসরি চলে যাবো, সেখানে অপশান কী আছে দেখব।
তো এখানে 10-এর পাতায় আমরা চলে এসেছি। এখানে দেখুন চাকরি পরীক্ষায় কর্মক্ষেত্র কোচিং, রাজ্য পুলিশের 10,255 কনস্টেবল। তো এখানে আমরা 4-এর পাতার পর এখানে চলে এসেছি। তো দেখুন এই যে বীর অপশানে আছে কিন্তু 43। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 23 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? এখানে লুনি, ভুগা, সিন্ধু, রাভি। তো অবশ্যই এই হরপ্পা কিন্তু রাভি নদীর তীরে অবস্থিত। দিকদাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সিন্ধু উপত্যকা সভ্যতা প্রথম আবিষ্কৃত হয় 1921 সালে। কোথায় সেটা? পাকিস্তানে। পাকিস্তানের পশ্চিম পাঞ্জাব প্রদেশে অবস্থিত হরপ্পার আধুনিক স্থানে। শহরটি সিন্ধু নদীর বাম তীরের উপনদী রাভি নদীর কিন্তু তীরে অবস্থিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই হরপ্পাই সভ্যতা কিন্তু রাভি নদীর তীরে অবস্থিত। আমরা 24 দাগের প্রশ্ন দেখব। দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সঙ্গে যেভাবে সম্পর্কিত একইভাবে শব্দের সঙ্গে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। হৃৎপিণ্ড, কার্ডিওলজিস্ট, হাড়, জিজ্ঞাসা চিহ্ন। দেখুন এখানে অপশান যেগুলো আছে সেগুলো তো আমরা দেখব, তবে এখানে হৃৎপিণ্ডের সঙ্গে যদি কার্ডিওলজির সম্পর্ক থাকে, অর্থাৎ হৃৎপিণ্ড বিষয়ক মানে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কার্ডিওলজিকে দেখাবেন। তাহলে যদি হাড় বিষয়ক কোনো একটা যদি আপনার সমস্যা হয় তাহলে তা কাকে দেখাবেন? তো অবশ্যই হচ্ছে অর্থোপেডিক্সকে দেখাবেন। তো এখানে কিন্তু এর দেখা হবে সঠিক উত্তর, অর্থোপেডিককে আপনি দেখাবেন। হাড় বিষয়ক কোনো সমস্যা হলে অর্থোপেডিক বিশেষজ্ঞকে আপনি দেখাবেন। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। 24 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। তো পরের প্রশ্নে যাবো, তবে তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলব। 25 দাগের যে প্রশ্নটা আছে এখানে আছে অক্ষর এবং সংখ্যা দ্বারা চিহ্নিত নিচের কাগজগুলো ভাঁজ করা হলো এবং শূন্য এর বিপরীতে কী হবে? শূন্য এর বিপরীতে কী হবে? তো শূন্যর বিপরীতে এই এমটা হবে, এম। এখানে বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 26 দাগের প্রশ্নে চলে যাব। নিম্নলিখিত কোনটি দ্রুততম মেমোরি? এখানে আছে হার্ড ডিস্ক, ডিভিডি রোম, এখানে আছে আপনার স্ট্যাটিক র্যাম, আর এখানে ক্যাশে মেমোরি। তো ক্যাশে মেমোরি হচ্ছে সবচেয়ে দ্রুততম মেমোরি, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। 27 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখব। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু দ্য ইমপ্রুভ অফ দ্য আন্ডারলাইন্ড segment in the given sentence. If there is no need to improve it, select no improvement required. এখানে বলছে I want a pay although you provide the goods immediately. তো এখানে এটা হচ্ছে 27 দাগের সঠিক উত্তর হিসেবে কিন্তু বিদ্যাগ, আনলেস ইউ প্রোভাইড, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। এটা কিন্তু আমি ইংরেজিটা খুব কম জানি, যার জন্য আমি কিন্তু এটা বুঝিয়ে বলতে পারছি না, কিন্তু এখানে মানেটা যতটুকু বুঝেছি তার থেকে এখানে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। একটু আপনারা এ বিষয়ে হেল্প করবেন, মানে ইংরেজিটা বিষয়ে একটু হেল্প করবেন। আপনারা ভুল বুঝবেন না, ইংলিশটা আমি কম জানি যার জন্য আপনার এটা করতে পারছি না, মানে এটা কিন্তু আপনার ফুলফিল বোঝাতে পারছি না। তো 27 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ, সেখান থেকে আপনি অবশ্যই বুঝে নেবেন। এবার যেটা আমি বোঝাতে পারবো অবশ্যই আপনাকে বুঝিয়ে বলে দেবো। আমরা চলে যাবো 28 দাগের প্রশ্নে। তো 28 দাগের প্রশ্ন দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। এখানে 28 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখব। একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 4% বৃদ্ধি পায়। যদি তার বর্তমান জনসংখ্যা 50,000 হয়, 2 বছর পরে তা কত হবে? কিছুই না, আপনি এই 50,000কে আপনি গুণ করবেন, 50,000কে গুণ করবেন একক, দশক, শতক, সহস্র, 50,000কে আপনি গুণ করবেন কত দিয়ে? এখানে বলছে 4% হারে বৃদ্ধি পায়, তাহলে 4% হারে বৃদ্ধি পায় মানে 100 জন থাকলে 104 জন হয়, তাই আপনি 104/100 দিয়ে গুণ করে দেবেন। আবার একবার 104/100 দিয়ে গুণ করে দেবেন। কেন 100/104 দিয়ে গুণ করবেন? 4% বৃদ্ধি পেয়েছে মানে 100 জনের থেকে 4 জন বেড়েছে, তাই 104/100। এবার দুবার গুণ করবো কারণ 2 বছর আছে, তাই এখন এটাকে ক্যালকুলেশন করলে আপনার পেয়ে যাবেন এই শূন্য আর এই শূন্য। এখন এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে যেটা হবে সেটাই হচ্ছে এর সঠিক উত্তর। তো এখানে এটা যদি আপনি গুণ করেন তাহলে হয়ে যাবে 54,080, অর্থাৎ 54,080 জন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই যে 54, এই সিদ্ধাক হবে সঠিক উত্তর, মানে 54,080 সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 29 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে কোন রাজনৈতিক অনুষ্ঠান উপলক্ষে কবে প্রথম ভারতের জাতীয় গান বন্দে মাতরম গাওয়া হয়েছিল? এখানে আছে 1896 জাতীয় কংগ্রেস অধিবেশনে, 1903 জাতীয় কংগ্রেস অধিবেশনে, 1911 জাতীয় কংগ্রেস অধিবেশনে, আর 1900 সালে জাতীয় কংগ্রেস অধিবেশনে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1896 জাতীয় কংগ্রেস অধিবেশনে কিন্তু প্রথম কোনো রাজনৈতিক সমাবেশে কিন্তু এটা গাওয়া হয়, এই ভারতের জাতীয় গান বন্দে মাতরম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সেটা ছিল কিন্তু 1896 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে। তো এই
এখানে মানে এই 1896 সালে জাতীয় কংগ্রেসের এই অধিবেশনটা কোথায় হয়েছিল? তো এটা কিন্তু হয়েছিল আপনার কলকাতাতে। তাহলে আপনি একটা প্রশ্ন এখান থেকে কিন্তু পেয়ে গেলেন যে এই 1896 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়? কলকাতায়। এখন 1896 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনটা এই অধিবেশনটা এমন একটি রাজনৈতিক অধিবেশন যেখানে কিন্তু ভারতের জাতীয় গান বন্দে মাতরম কিন্তু প্রথম গাওয়া হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার কলকাতায় 1896 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে কিন্তু এটা হয়। এখন আপনি জায়গার নামটা জানলেন। এখন আপনার যদি প্রশ্ন পড়ে 1896 জাতীয় কংগ্রেস অধিবেশনে কে সভাপতিত্ব করেন, মানে 1896 জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন কে, এটা যদি আপনার প্রশ্ন করে তাহলে আপনি কি বলবেন? যিনি সভাপতিত্ব করেন ওনার নাম হচ্ছে এম রহমতুল্লাহ রহমতুল্লাহ সায়ানি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে 1896 সালে এই অধিবেশনটা হয়েছিল কলকাতায় এবং এর সভাপতিত্ব করেন কিন্তু এম রহমতুল্লাহ সায়ানি। এখন এই যে ভারতের জাতীয় গান বন্দে মাতরম, এই গানটি প্রথম কিন্তু গেয়েছিলেন 1896 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই বন্দে মাতরম গানটি প্রথম গেয়েছিলেন 1896 সালে। আর এই গানটির কিন্তু রচয়িতা ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একটি সাংস্কৃতিক কবিতা এটি, এই বন্দে মাতরম। এটি কিন্তু 1882 সালে প্রকাশিত আনন্দমঠ পুস্তক থেকে কিন্তু গৃহীত হয়েছিল। 1950 সালে 24শে জানুয়ারি গণপরিষদ কর্তৃক কিন্তু এটা গৃহীত হয়। আর এই যে বন্দে মাতরম এই গানটির কিন্তু সুর করেছিলেন কিন্তু যদুনাথ ভট্টাচার্য। টয় জফলা আকার ভট্টাচার্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদুনাথ ভট্টাচার্য কিন্তু এই বন্দে মাতরম গানটি সুর করেছিলেন। তো এর থেকে বেশি আর কি বলবো, একটা প্রশ্নের অন্তত 4-5টা উত্তর কিন্তু আপনাদের করে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে সরাসরি আমাকে ফোন করতে পারেন। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশে আপনি যদি সহজে উত্তীর্ণ হতে চান তাও আমাকে ফোন করবেন। অবশ্যই আপনাদের ফোন নম্বর অবশ্যই আপনি কন্ট্যাক্ট করুন, আপনি অনেকটা হেল্প পাবেন। তো কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে 85-3-9-82-506। প্রতিদিন রাত 10টা থেকে 11টার মধ্যে আপনি ফোন করবেন এই নাম্বারে। ফোন করলে আপনি যাবতীয় প্রশ্নের সমাধান কিন্তু পেয়ে যাবেন। তো আমরা চলে যাব পরের প্রশ্ন দেখব কী আছে। তো আমরা 31 দাগের প্রশ্ন দেখব। প্রশ্ন আছে রঞ্জনের বেতন 30% কমেছে এবং পরবর্তীতে 40% বেড়েছে, তার বেতন কত শতাংশ কমেছে বা বেড়েছে? তো এখানে আপনার কি হবে দেখুন, এখানে 30% কমেছে, তো 30% কমা কথার অর্থ হচ্ছে -30 হয়ে গেল। 40% বেড়েছে, তো 40% বাড়া মানে +40 হয়ে গেল। এক জায়গায় মাইনাস এক জায়গায় প্লাস, তাই আপনার এখানটা মাইনাস দিতে হবে। এবার এখানে এটা বি তো এটা আপনি গুণ করে দেবেন, 30 গুণ 40/100। ব্যাস এবার এটাকে আপনি ক্যালকুলেশন করলে যেটা উত্তর হবে সেটাই আপনার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো এখানে আপনার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই শূন্য আর এই শূন্য কাটতে পারি। তাহলে এখানে 30 হচ্ছে -30, এখানে +40, আর এখানে হচ্ছে -3×4=12। তো -12 আর -30 তো হয় -42 আর +40। যদি আপনি বাদ দেন তাহলে থাকবে -2, অর্থাৎ 2% কিন্তু কমেছে। মাইনাস যেহেতু অবশিষ্ট আছে তাহলে -2% কমেছে, অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর। 2% হ্রাস, দ্বিতীয় হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্ন দেখব কী আছে। আমরা দেখব 32 দাগের এই প্রশ্ন আছে 49তম সমান্তরাল কোন দেশের মধ্যে সীমানা তৈরি করে? এখানে আছে ভারত পাকিস্তান, এখানে আছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, এখানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স এবং জার্মানি। তো এটা আপনি কিভাবে আপনি সমাধান করবেন দেখুন। তো 49তম সমান্তরাল কোন দেশের মধ্যে আছে? তো আপনার ধরুন মনে নেই, যে আপনি পড়ে গেছেন মনে নেই, আপনি কিভাবে টিক্সটা মনে রাখতে পারবেন? এখানে 49 ইউনো অর্থাৎ 49। তাহলে যদি আপনি ইউনো ধরেন তাহলে এখান থেকে আপনি পরিষ্কার বুঝতে পারছেন ইউনো অর্থাৎ ইউনাইটেড স্টেট মানে কি? ইউনাইটেড স্টেট মানে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাদের এই 49তম সমান্তরাল আছে? তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার এই 49তম সমান্তরাল আছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল কিন্তু সিদ্ধার্থ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার কিন্তু 49তম সমান্তরাল সীমানা তৈরি হয়েছে। এখন এখান থেকে আমরা আরও কিছু তথ্য জানব। যদি আপনার 49তম না দিয়ে যদি বলতো 17তম প্যারালাল, তাহলে আপনার কি হতো? তো এটা আপনার হবে উত্তর 17তম প্যারালাল লাইন হচ্ছে উত্তর
এবং দক্ষিণ ভিয়েতনাম। ভিয়েতনাম বয়সী অন্তুস্তয় একার ভিয়েতনাম। 17তম যদি আপনার বলতে 17তম সমান্তরাল, তা উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে কিন্তু 17তম সমান্তরাল। যদি আপনাকে বলতো 20তম সমান্তরাল, 20তম সমান্তরাল হলে কী হতো? তো সেটা হতো আপনার 20তম সমান্তরাল হচ্ছে লিবিয়া ও সুদানের মধ্যে, লিবিয়া সুদানের মধ্যে কিন্তু 20তম সমান্তরাল। এখন আপনার এখানে হয়ে গেল 49, 17, 20। এখন যদি আপনাকে বলতো 25তমটা কাদের মধ্যে হতো? তো 25তম সমান্তরাল এটা কিন্তু আপনার মৌরিটানিয়া এবং মালির মধ্যে, মৌরিটানিয়া আর মালির মধ্যে কিন্তু 25তম প্যারালাল লাইন। যদি বলতো 31তম প্যারালাল লাইন, তাহলে হতো কি আপনার ইরাক আর ইরানের মধ্যে কিন্তু 31তম প্যারালাল লাইন। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে আপনি দেখলেন 49তম প্যারালাল লাইন আছে ইউনাইটেড স্টেট, আর 17তম প্যারালাল লাইন আছে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে। এখন যদি আপনাকে বলা হয়, এখানে আমরা 31তম দেখছি, আর যদি বলা হয় 38তম প্যারালাল লাইন, তাহলে 38তম প্যারালাল লাইন হবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। দেখুন এখানে জায়গার অভাবে লিখতে পারছি না, আপনারা অবশ্যই আমার কথাগুলো শুনে খাতায় অবশ্যই লিখে নেবেন। আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তো আমরা কিন্তু অনেকটা জেনে নিলাম। এক প্রশ্নের উত্তরের মধ্যে 49তম পেলাম, 25তম পেলাম, 17তম পেলাম, 20তম পেলাম, তারপরে আপনার এখানে 31তম পেলাম, 38তম পেলাম, এগুলো কিন্তু পেলাম। এই প্যারালাল লাইনগুলো আপনাদের এই 49তম প্যারালাল লাইনের সঙ্গে কিন্তু আপনারা এগুলো জেনে নিলেন। আপনারা চলে যাবো 34 দাগের প্রশ্ন হচ্ছে 1 ফেব্রুয়ারি 2024 ইউপিএসসির সদস্য হিসেবে অফিস এবং গোপনীয়তার শপথ নেন। তো এখানে আছে অজয় ভার্মা, এখানে ডক্টর আমি ইয়াজনিক, আর সঞ্জয় ভার্মা, আর শ্রী প্রভাকর রেড্ডি, ভীমি রেড্ডি। তো এখানে 34 দাগের সঠিক উত্তরটা কী হবে? তো এখানে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সঞ্জয় ভার্মা, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্ন দেখব কী আছে। তো এখানে আছে কিন্তু 35 দাগের প্রশ্ন। তো 35 দাগের প্রশ্ন কী আছে দেখব। তো এখানে ধরি এক্স 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যাকে 18, 27, 30, 40 এবং 45 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকে। এক্সকে 37 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তো এইগুলো সঠিক উত্তর আপনি কীভাবে বার করবেন? এই যে 18, 27, 30, 40, 45, এটার আপনি লসাগু করবেন। লসাগু করলে যেটা হবে সেটার সঙ্গে লসাগুর সঙ্গে 9 যোগ করবেন। যোগ করলে কিন্তু আপনার উত্তর বেরিয়ে যাবে। সেই উত্তরটাকে আপনি 37 দ্বারা ভাগ করবেন। ভাগ করলে যেটা উত্তর হবে সেটা কিন্তু এই অপশানে পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 37 দ্বারা ভাগ করলে একটা অবশিষ্ট পাবেন, ভাগশেষ পাবেন। সেই ভাগশেষটা কিন্তু এই অপশানে পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা করি অঙ্কটা কীভাবে করতে হয় দেখি। 18, 27, 30, 40, 45। এখন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 3 দিয়ে ক্যালকুলেশন করলে 3 × 18, 3 × 27, 3 × 10 = 30, আর এখানে 40 থাকবে, 3 × 15 = 45। তারপর এখানে আমরা 3 দেবো, 3 × 3 = 6, 3 × 3 = 9, 10 আর 40, আর এখানে আছে 3 × 5 = 15। তারপরে এবারে আপনি দেখুন এখানে আপনার 40 আর এখানে 10 আর এখানে 40 থাকছে, বাকিগুলো কিন্তু যাচ্ছে না। তাহলে আমরা 10, 40-এর মধ্যে কিন্তু, তো এবার আমরা কি করতে পারি? এবার আমরা কিন্তু 5 দিয়ে এটা ক্যালকুলেশন করতে পারি। 2, 3 থেকে যায়, আর 5, 3 = 10, আর এখানে 5, 8 = 40, আর এখানে কিন্তু 5, 1 = 5। এবার আমরা এটা কিন্তু আবার 2 দিয়ে দিতে পারি। 2, 1 = 2, এখানে 3, তারপর 2, 1 = 2, তারপর 4, 3 = 8, তারপরে 1 করতে পারি। এখন এইবার আর যাবে না। তো 3 × 4 = 12, 12 × 2 = 24, 5, 24 হচ্ছে 120, 120 মানে 3 × 3 = 9, আর 9, 12, 108, 108 মানে এই 1080। এই 1080 কিন্তু এখানে এর লসাগু হলো। এবার তার সঙ্গে আপনি 9 যোগ করবেন। 9 যোগ করলে কত হবে? হয়ে যাবে 1089। এই 1089-কে আপনি 37 দ্বারা ভাগ করুন। 1089-কে 37 দ্বারা ভাগ করুন। তো এখানে আমরা 2 দিলে হচ্ছে 37 দ্বারা ভাগ করলে এখানে 37 × 74 হয়। 4 কত হলে 8, 4 হলে 8, 7 কত হলে 10, 3 হলে 10। এবার এখানে 9টা নেমে যায়, এটাকে আমরা 9 দিয়ে দেবো। 7 × 9 = 63, 3 হাতে 6, 3 × 7 = 7, 6 = 33। 3 আর কত হলে 9, 6 হলে 9, 3 আর কত হলে 4, 1 হলে 4, অর্থাৎ 16।
তো এখানে দেখুন এই 16 অবশিষ্ট থাকছে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 35 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। এবার আমরা 36 দাগের প্রশ্নে চলে যাব। 36 দাগের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্ন এখানে যেটা এগুলো অঙ্কগুলো করেছি সেটা আমরা এখান থেকে একটু মুছে দেবো। 36 দাগের প্রশ্নটা দেখব। 36 দাগের প্রশ্ন আছে 2403টি বাচ্চার মধ্যে 2:3:3 অনুপাতে ভাগ করা হয়েছে, সর্বনিম্ন ভাগ খুঁজুন। তো এর মধ্যে সর্বনিম্ন আছে 2। তো আপনি এটাকে কি করবেন, এই 2400 দেবেন ইন্টু এখানে 3 আর 2 5 আর 3 8 হয়, এটার কিন্তু আনুপাতিক ভাগার হবে 2/8। এখন এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে হয়ে যাবে 3 8 24, অর্থাৎ 300 হবে। 300কে আপনি 2 দিয়ে গুণ করবেন তাহলে হয়ে যাবে 600, তো 600 টাকা কিন্তু সর্বনিম্ন ভাগ হবে। তো এখানে বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 36 দাগের সঠিক উত্তর পেলাম বিদ্যাক, অর্থাৎ 600। তো এই পর্যন্ত আজকের ক্লাসটা করলাম। আগামী ক্লাসে কিন্তু এই বাকি প্রশ্নগুলোর উত্তর দেবো, অর্থাৎ 37 দাগের থেকে কিন্তু সেকেন্ড পার্ট শুরু হবে। সেই পার্ট শেষ পর্যন্ত অর্থাৎ 85 দাগ পর্যন্ত আশা করি সম্পূর্ণ করব। সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখুন, দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আপনি নিমেষে আপনি যদি অ্যাকশানসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে পাশ করতে চান তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে আর এডুকেশন স্কুল। আপনার পাশে থাকবে, আপনার সাথেই থাকবে। তো দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।